নির্বাচন আমাদের গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য যেমন প্রয়োজন, তেমনি সংস্কার কিংবা আসলে পরিপূর্ণ সংস্কার না করেই যদি এই মুহূর্তে আমরা খুব তড়িঘড়ি করে কোনো নির্বাচনের আয়োজন করি, সেই নির্বাচন আমাদেরকে কতখানি গণতান্ত্রিক ধারায় নিয়ে যেতে পারবে সেটি নিয়েও রয়েছে আলোচনা। আবার সংস্কার করতে চাইলে সেই সংস্কারের ঠিক কতখানি সময় আমাদের দেওয়া প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংস্কার করা প্রয়োজন, সেই সব কিছু এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। দর্শক, আজকে আমরা সব কিছু নিয়ে আলোচনা করতে চাই। সংস্কার বনাম নির্বাচন, এই নিয়ে আজকের আলোচনার দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক ও সাবেক সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, এবং আছেন তারেক চৌধুরী, রাজনীতি বিশ্লেষক, সাবেক সভাপতি IIRO। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। এম আব্দুল্লাহ, আমরা দেখেছি আসলে সরকারও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আগামী নির্বাচনকে ঘিরে, এবং আপনি জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু সংস্কারের জন্য আবার নতুন করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও শুরু করেছে। ইতিমধ্যে যে আলোচনা হয়েছে সেখানেও সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে সামনে যে নির্বাচন আমরা আসলে দেখতে চাই, সেই নির্বাচনকে ঘিরে। নির্বাচন হওয়ার জন্য আসলে যে পরিমাণ সংস্কার প্রয়োজন, সেই সংস্কার এখনো আমরা শুরু করতে পেরেছি কিনা? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আলোচনার অবতারণা করেছেন। আমাদেরকে এই 5ই আগস্ট থেকে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের সবচাইতে দাবি কি, জনগণের প্রত্যাশার জায়গাটা কি? প্রত্যাশার জায়গাটা হচ্ছে সংস্কার। নির্বাচন তো বাংলাদেশে হয়েছে, আমরা দেখেছি 2014-তে দেখেছি, 18-তে দেখেছি, 23-এ দেখেছি। সংস্কার ছাড়া কোনো নির্বাচন কিভাবে, নির্বাচনের চেহারাটা কি হবে সেটা কিন্তু আমরা এই 3টি নির্বাচনে দেখেছি। মূলত একটি শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট শাসকের পতন ঘটেছে, তিনি পালিয়েছেন, কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামোতে এখনও পর্যন্ত কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। যদি রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা স্তরে কিন্তু আগের মতোই সেই ফেসিবাদের যে কাঠামো, সেই কাঠামোটি এখনও অক্ষুণ্ণ আছে। যদিও ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আগামী 3 দিনের মধ্যেই তারা 2 মাস পূর্ণ করতে যাচ্ছে, কিন্তু এই সময়ের মধ্যে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল এ নিয়ে প্রশ্ন উঠেছে যে এই সময়ের মধ্যে ততটা অগ্রগতি হয় নাই। এর সাথে এই বক্তব্যের যেমন একটা ভিত্তি আছে, পাশাপাশি এটাও মনে রাখতে হবে দীর্ঘ 15 বছরের একটা ফেসিবাদী, শুধু ফেসিবাদী বললে হবে না, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফেসিবাদ এ দেশের এই জাতির গাড়ে চেপে বসেছিল। সেই ফেসিবাদকে সরানোর পরে সেই ফেসিবাদ কি করেছে, তারা 40 বছর 50 বছর থাকার জন্য পুরো রাষ্ট্র কাঠামোটাকে একদম ধ্বংস করে ফেলেছে। প্রতিটি স্তরে, প্রতিটি সাংবিধানিক সংগঠন, যেগুলো সংস্থা, সবগুলোকে কিন্তু একদম ভঙ্গুর করে ফেলেছে। এগুলো 2-1 মাসের মধ্যেই এগুলোকে আবার দাঁড় করানো যাবে, বাস্তবতা কিন্তু তা না। আমাদের দেখতে হবে যারা দায়িত্বে আছেন, ডক্টর ইউনূসের মতো বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্বর দায়িত্বে আছেন, তিনি আজকেও তার একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে সাক্ষাৎকার দিয়ে, বিস্তারিত সাক্ষাৎকারে তার স্বপ্নের কথা, তার দৃঢ়তার কথা, তিনি যে এই বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ এই সুযোগে উপহার দিতে চান, সেই কথাটি কিন্তু উনি অত্যন্ত দৃঢ়তার সাথে, অত্যন্ত প্রত্যয়ের সাথে ব্যক্ত করেছেন। এটাই কিন্তু একটা আশার জায়গা আমাদের জন্য তৈরি করে। হ্যাঁ, তো সেই সংস্কারের জন্য তো অলরেডি কমিটি করা হয়েছে, সেই কমিটি 2-1 দিনের মধ্যে কাজ শুরু করবে। যদিও এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু প্রতিক্রিয়া আছে, সংস্কারের কমিটিগুলোর প্রধান 2-1 জন প্রধানকে নিয়েও কিন্তু বিতর্ক আছে। এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই আগামী দিনে, এই যে বিভিন্ন রাজনৈতিক দলের যে কনসার্ন, এটাকে নিশ্চয়ই আমলে নেবেন আমরা বিশ্বাস করি। আসলে আলোচনা সমালোচনা থাকবে, সেটিও খুবই স্বাভাবিক। তারেক চৌধুরী, এই আলোচনা সমালোচনা জায়গাটিতে একটু জানতে চাই। সংস্কার নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরেই কথা বলছি। ইতিমধ্যে বলছিলেন এম আব্দুল্লাহ যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরও প্রায় 2 মাস আসলে পূর্ণ হতে চলেছে। সংস্কারের শুরুটা আসলে দৃশ্যমান আমরা হতে দেখেছি কি, কিংবা এতদিনে আসলে সংস্কারের শুরুটা অন্তত দৃশ্যমান হয়ে যাওয়ার কথা ছিল কিনা? ধন্যবাদ এবং দেশ টিভিকে আবার আমাকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়ে। আচ্ছা, আমার সিনিয়র বড় ভাই একটু আগে সংস্কার নিয়ে বললেন যে দৃশ্যমান আছে কিছু জিনিস, কিছু দৃশ্যমান। তবে মোটা দাগে আমরা যেটা বলতে পারি, 2 মাসে আমরা যেটা দেখছি খুবই ধীর গতিতে চলছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর সম্মান রেখেই বলছি, উনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, সেখানে বলার কিছু নেই। তবে বিষয়টা হচ্ছে, আমরা মিশরের একটা উদাহরণ দেখতে পাই, অথবা আমাদের দেশের উদাহরণটাই আগে দেই, যে গত 1/11-এর পরে 18 মাস কিন্তু একটা গভর্নমেন্ট ছিল।
ওনারাও কিন্তু একটা সংস্কারের মধ্যে দিয়ে গেছে। ওখান থেকে আমরা কি পেয়েছি? একটা জিনিসই পেয়েছি, ন্যাশনাল আইডি কার্ড। এছাড়া কিন্তু আর কিছু পাইনি। যদিও এখন আমরা জানছি যে সেই ন্যাশনাল আইডি কার্ডও আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আমাদের তথ্য হাতিয়ে নিয়েছে ড্রাইভিং লাইসেন্স BRT এর মাধ্যমে। একটা ইস্যু, যাক সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু সংস্কারের বেলা হ্যাঁ, ওনাদের অবশ্যই জনগণের বর্তমান প্রধান দাবি হচ্ছে সংস্কার, এটা সত্য কথা। কিন্তু সেই সাথে আমাদেরকে খেয়াল করতে হবে আমরা একটা রাষ্ট্র, এটা কিন্তু কোনো সংস্থা না, কোনো অর্গানাইজেশন না। তাহলে সেদিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে একটা রাষ্ট্রের একটা নির্বাচিত প্রতিনিধি এবং নির্বাচিত সরকার থাকা দরকার, কারণ সেখানে একটা দায়বদ্ধতা থাকে। তো আমার মনে হয় ডক্টর ইউনূস হয়তো চাচ্ছেন, বা বর্তমানে যারা যে গভর্নমেন্ট চাচ্ছে বা আমরা জনগণও চাচ্ছি, এই গভর্নমেন্টকে ফেল হতে দেওয়া যাবে না। কিন্তু কোনো বিশেষ ব্যক্তির দিকে তাকিয়ে যদি আমরা বর্তমান সরকারকে শুধু সাপোর্ট দিই, যে এটা হবে কিন্তু অন্যায়। আমার বিশ্লেষণ অন্যায় হবে। কেন? কারণ একটি ব্যক্তি মানে একটি সরকার না। একটি সরকার মানে কিছু ব্যক্তি মিলে একটি রাষ্ট্রকে পরিচালনা করার একটা দায়িত্ব পেয়েছেন। অবশ্যই তাদের মধ্যে কেউ যদি ফেইলর হন, আমি মনে করি তিনি পদত্যাগ করে সরে যাবেন। এটাই হবে বাঞ্ছনীয়। কারণ জনগণের আকাঙ্ক্ষা সংস্কার এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষা নির্বাচন, এবং রাজনৈতিক দলগুলোও আশা করে নির্বাচন। কারণ অনির্বাচিত প্রতিনিধি আজকে 16 বছর পর হ্যাঁ আমরা বলতে পারছি তারা স্বৈরাচার। কেন বলতে পারছি? যৌক্তিক অযৌক্তিক কারণেও সেটা ছিল রাজনৈতিক সরকার, যার কারণে আমরা কিন্তু ও জায়গা থেকে চিন্তা করলে আমাদের একটা নির্বাচিত প্রতিনিধির হাতে ওনারা খুব দ্রুত ক্ষমতা ছাড়বেন, এটা জনগণের ও আমার প্রত্যাশা। সেই প্রত্যাশা জায়গাটিতেই আসলে আমরা আলোচনা করছি। আব্দুল্লাহ, আমরা দেখেছি যে ইতিমধ্যে সেনাপ্রধান বলেছেন যে 18 মাসের মধ্যে হয়তো একটি নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব হবে। আপনি কি মনে করছেন যে যেই সংস্কারের কথা আমরা বলছি, কিংবা যে সংস্কার এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের জন্য খুবই প্রয়োজন, সেই সংস্কার করে কি 18 মাসের মধ্যে একটি নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারবো? আমি আগের কথা থেকে শুরু করতে চাই, সেই মেয়াদের জায়গাটাতে আমি পরে আসছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে যে সংস্কারের কথা আমরা বলছি, যে রাষ্ট্র কাঠামো মেরামতের কথা বলছি, এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের শুধু কি তাদের এজেন্ডা শুধু সংস্কার, এটা এই কাজেই তাদেরকে ব্যস্ত থাকলে চলছে তা কিন্তু চলছে না। এমন একটি ফ্যাসিবাদী রাষ্ট্র এমন জায়গায় নিয়ে গেছে যে এখানে, এবং যারা এই ক্ষমতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়েছে, তারা কিন্তু এক মিনিটও বসে নেই। কিন্তু এই সরকারকে, ডক্টর ইউনূসের সরকারকে অস্থির করার জন্য, তাকে অন্যভাবে আবার প্রতি বিপ্লবের আমরা অনেকগুলো অপচেষ্টা আমরা দেখেছি, দাবির যে বহর আমরা বিভিন্ন মহল থেকে দেখেছি, এগুলো কিন্তু সামাল দিতে হচ্ছে। শুধু যদি এমন হতে যে একটা পরিবর্তন এসছে তারপরে তার শুধু একদম নিশ্চিন্তে শুধু সংস্কারের কথাই ভাবতে পারছেন, আর রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র পরিচালনা নিয়ে তেমন কোনো ঝক্কি ঝামেলা নেই, এমন যদি পরিস্থিতি হতো তাহলে আমি বলতাম যে 2 মাস কিন্তু অনেক বেশি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখেছি প্রথম মাস থেকে, প্রথম দিন থেকে শুরু করে তাদের উপর নানানভাবে এই প্রতি বিপ্লবের একটা চ্যালেঞ্জগুলো সামনে আসছে। দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। একটা রাষ্ট্র তো শুধু আপনি সংস্কার করবেন, আপনি যদি আগামী মাসে সরকারি কর্মচারীদের বেতনের ব্যবস্থা করতে না পারেন, আপনি সংস্কার আগাতে পারবেন? এগোতে পারবেন না। আপনি যদি শিল্পগুলোকে সচল না রাখতে পারেন, তাহলে আপনি সংস্কার, আপনার সব কিছু ভণ্ডুল হয়ে যাবে। এই যে প্রত্যেকটা জায়গা থেকে যে অস্থির করার চেষ্টা, এগুলো সামাল দিতে গিয়েই কিন্তু এই সরকারের কিন্তু একটা বড় সময় অতিক্রান্ত হচ্ছে। এবং এই সরকারটা যেহেতু রাজনৈতিক সরকার না, এগুলো বিশেষ সুশীল সমাজের কিছু লোক এবং অনেকে বলেন এনজিও গ্রাম বা এনজিওর সরকার, তো এদের কিন্তু এই ধরনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কিন্তু নাই। তারা প্রেসক্রিপশন দিয়ে অভ্যস্ত। তারা এই যে রাষ্ট্রের চেয়ারে বসে, মন্ত্রণালয়ের চেয়ারে বসে নানান ধরনের যে ক্যারিকেচার চ্যালেঞ্জ, এগুলাকে মোকাবেলা করে কিন্তু সংস্কারের পথগুলো তো এগোতে হচ্ছে। আবার আমাদের এখানে এই সমাজটা এতটা বিভক্ত সমাজ, এখানে নিরপেক্ষ একটা লোক, কিন্তু আপনাকেও যদি একটা দায়িত্ব দেওয়া হয়, আপনার 2জন সূত্র খুঁজে বের হবে যে আপনাকে একটা কিছু লিঙ্ক খুঁজে বের করে বলবে যে তো নিরপেক্ষ না, দেয়া ঠিক হয় না। এটা তো এই ধরনের একটি বিভাজিত সমাজে যে কোনো কাউকে দায়িত্ব দিলে তার কাছ থেকে কাজটা আদায় করে নেওয়া কিন্তু হ্যাঁ অনেকটা চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত মোটা দাগে রাইট ট্র্যাকে আছে। তবে হ্যাঁ, এটা যদি আরো, এই সংস্কারের কাজটা যদি আরো অগ্রগতি হতো, এটা নিশ্চয়ই আমিও খুশি হতাম, জনগণও খুশি হতো। দেখতে চাই না নিশ্চয়ই। কিন্তু আপনি নিরপেক্ষ লোকের কথা বলছিলেন। তারেক চৌধুরী, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো এই সরকারের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ, এবং সেই নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো ছাড়া আসলে আমাদের সামনে কোনো বিকল্প নেই। আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি, বিশেষ করে বিগত 3টি নির্বাচনের দিকে যদি আমরা ফিরে তাকাই, সেই নির্বাচনকে নির্বাচন বলার সুযোগও আসলে খুবই কম আমাদের সামনে। সেক্ষেত্রে একটু জানতে চাই, নির্বাচন কমিশনার যারা হচ্ছেন, সেক্ষেত্রে নিরপেক্ষ লোক খুঁজে পাওয়াটাও কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? জি, আপনি ঠিকই বলেছেন। নিরপেক্ষ বলতে আমরা কি বুঝি আসলে? কারণ কেউ তো নিরপেক্ষ হতে পারে না।
একটা সন্তান যখন একটা পরিবারে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে তার সবচেয়ে বড় জিনিস, সে যাদেরকে দেখে বড় হয়েছে সে তাকেই সমর্থন করবে। খুব কমই আছে, এটা ধর্মীয় ব্যাপারে বোঝা যায় যে হ্যাঁ একটা বয়সে এসে সে পূর্ণ বয়স্ক যখন হয় তখন সে ধর্মীয় অনুভূতিটা যখন তার ভিতর জন্মে তখন সে বলতে পারে যে আমি কোন ধর্মের অধিকারী হব, কিন্তু নর্মালি নিরপেক্ষ। আচ্ছা, আমরা এবার একটু আসি আমাদের দেশের কিছু, এই যে আমরা সংস্কার 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 বলছি, তো আমরা কি সংস্কার করব, কোথায় সংস্কার করব? কারণ সর্বঙ্গে ঘা ওষুধ দিব কোথা, ব্যাপারটা হয়ে গেছে আমাদের এই অবস্থায়। বিশেষ করে বিগত লাস্ট যে গভর্নমেন্টটা চলে গেল 16 বছর, এর আগেও কিন্তু আমরা দেখেছি হুসেন মোহাম্মদ এরশাদের সময় জাতীয় পার্টি 9 বছরের একটা ঢেলে সাজানো, পরবর্তী গভর্নমেন্টগুলো চেষ্টা করেছে কিছুটা হতো, কিন্তু বর্তমানে যে লাস্ট যে 111 পর যে সরকারটা ছিল বিগত 16 বছর দেখেছি, আমি তো এখানে মনে করি আমাদের আগে নৈতিকতা পরিবর্তন করা দরকার। যেমন আমি একটা উদাহরণ, যে আজকে যদি আমেরিকা একটা নির্বাচন হয়, নির্বাচনের পরে তিনি কি করেন, প্রথম জাতির সামনে ওঠ নেন, কিন্তু পরবর্তীতেই তিনি চলে যান কোথায়, চার্চে চলে যান, তিনি তার ধর্মীয় গ্রন্থের সামনে কিন্তু দাঁড়িয়ে ওঠ নেন। কিন্তু আবার ভারতেও যদি আমি লক্ষ্য করি, সেখানে যিনি প্রধানমন্ত্রী হন তখন প্রথম তিনি জনগণের সামনে, জাতির সামনে ওঠ নিচ্ছেন, যেটা আমরা সব, পরবর্তীতে তিনি চলে যাচ্ছেন তাদের ধর্মীয় উপাসনালয়ে, সেখানে যে তার বেদের সামনে তিনি ওঠ নিচ্ছেন। তা আমাদের দেশে যখন আমরা এই ধরনের কোনো কাজ করতে যাব, যেহেতু আমরা 86 থেকে 87% বা 88% লোক আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমি যদি এই কথা বলি তখন সবাই আমাকে মৌলবাদ আখ্যা দিয়ে দিবে। এটার কারণটা কি, ওই যে বললাম প্রথমে নৈতিকতা। যখনই একজন রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি চিন্তা করেন তিনি জাতির সামনে ওর্থ করেছেন এবং তার ধর্মগ্রন্থের সামনে তিনি ওর্থ করেছেন, তখন কিন্তু তার ভিতরে একটা ভয় কাজ করে। শুধু এটা না যে আমাকে আমার দেশের সুশীল সমাজ ধরবে, তার ভিতরে ধর্মীয় ভয়টা কাজ করে। ও জায়গা থেকে যদি আমি চিন্তা করি, যেহেতু আমি বিশেষ করে আইআরও প্রেসিডেন্ট ছিলাম, আমি দেখেছি ইউরোপে আমাদের বিভিন্ন কমিউনিটিগুলোতে নির্বাচন হলে ওরা কিন্তু এসে জিজ্ঞেস করতো যে তুমি তো ওর্থ নিতে হবে সবার সামনে, সবাই বসতো, এবার তার ধর্মগ্রন্থটাকেও সামনে এনে দেওয়া হতো। দ্যাটস মিনস কি আমি অ্যাজ এ মুসলমান আমি আমার কোরআনকে সামনে রেখে কিন্তু শপথ নিচ্ছি। কিন্তু এই জিনিসটা আমাদের দেশে আজ পর্যন্ত, এই যে কেন আমি নিজের মধ্যে থেকে আসলে নিজের মধ্যে থেকে বিবেকটাকে ওরা সেই জায়গাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার নিয়ে যখন আমরা কথা বলছি, শুধু আসলে নির্বাচন কিংবা নির্বাচন কমিশনের সংস্কার তো না, আরো অনেক ধরনের সংস্কার প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সেখানে প্রশাসন আছে, সেখানে গণমাধ্যমগুলো আছে। আপনি এম আব্দুল্লাহ বলছিলেন যে গণমাধ্যমের যে সংস্কার সেটি নিয়ে আসলে আমরা অনেকভাবে আলোচনা করছি, সেই জায়গাগুলো নিয়ে একটু আমি জানতে চাই। তবে তার আগে একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, জনাব ইমাম আব্দুল্লাহ। আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি, একটু সুষ্ঠু নির্বাচনের জন্য বেশ কিছু ক্ষেত্রে আসলে সংস্কারের প্রয়োজন হয়। সেখানে প্রশাসনের যেমন সংস্কার প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন, তেমনি গণমাধ্যমের সংস্কারও কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই জরুরি। গণমাধ্যম সংস্কার নিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু নানান রকম আলোচনা করতে শুনেছি, কিন্তু এখন আসলে সেই সংস্কার কমিশন নিয়ে অনেক রকমের সমালোচনা আছে। সেই জায়গাগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। এটা গণমাধ্যমের ইস্যুটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। গণমাধ্যমের সংস্কারটা আমি মনে করি অন্য যতগুলো সংস্কারের প্রসঙ্গ আছে এর চাইতে কোনোভাবেই গণমাধ্যমের সংস্কার কম গুরুত্বপূর্ণ নয়। এটা যদি আমরা মনে করি যে গণমাধ্যমের সংস্কারগুলো যদি প্রশাসনের চাইতে কম গুরুত্বপূর্ণ, সংবিধানের চাইতে কম গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু এটা আমি মনে করি এটা ভুল করব আমরা। কারণ একটি দেশের স্বাধীন গণমাধ্যম আর গণতন্ত্র এটা কিন্তু হাত ধরাধরি করে চলে। গণতন্ত্র যদি টিকাতে হয় তাহলে স্বাধীন গণমাধ্যম লাগবে, আর স্বাধীন গণমাধ্যমের জন্য গণতন্ত্র দরকার। এটা দুটো কিন্তু একটা আরেকটার পরিপূরক। কিন্তু আমরা গত 16-17 বছর কিন্তু এর কোনোটাই পাই নাই, না গণমাধ্যম, স্বাধীন গণমাধ্যম পেয়েছি, না গণতন্ত্র পেয়েছি। আবার আমরা যদি এই মুহূর্তের কথা বলি, গত 2 মাসের কথা বলি, তাহলে আমরা স্বাধীন গণমাধ্যমের আমরা একটা সুযোগ পেয়েছি এই সময়ে, কিন্তু সেই সময়টাতেও আমাদের তো নানান মানে সীমাবদ্ধতার জায়গাগুলো নিয়ে কানাঘুষা হচ্ছে, কথা হচ্ছে। একেবারে যে কেউ কেউ বলছেন যে এই স্বাধীনতার চর্চাটা কিভাবে হচ্ছে, রাজনৈতিক দলগুলো কিন্তু এটার বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। আমি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা বলতে পারি। তাদের যখন আমাদের সাথে কথা হয়, ইন্টারেকশন হয়, তারা মনে করছে যে গণমাধ্যম তাদেরকে টার্গেট করেছে। গণমাধ্যম যখন তাদের বিভিন্ন জায়গায় তাদের লোকজনের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং কোনোটা ওভার প্লেও হচ্ছে, ছোট ঘটনাকে বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বলে তাদের দাবি। অনেক ক্ষেত্রে আমি নিজেও মনে করি কিছু ঘটনা ঘটছে।
তো এইসব জায়গাগুলোতে গণমাধ্যমের সংস্কার বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? গণমাধ্যম তো রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো যদি আমরা বাদ দিই, রাষ্ট্রীয় গণমাধ্যমের সংস্কারের কথা অনেক আগে থেকে আলোচিত হচ্ছে। বিটিভিকে স্বায়ত্ত শাসন দেওয়া, রেডিওকে করা, সে করা, বিএসএস আমাদের সংবাদ সংস্থা, আদৌ এটার প্রয়োজন আছে কিনা অনেকে এই প্রশ্নও তুলেছেন। কিন্তু সেই সংস্কারটা আমি একটা সম্পূর্ণ প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা গেল নির্বাচনগুলোতে দেখেছি যে গণমাধ্যমগুলোকে নানাভাবে রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে, তাদেরকে সেই নির্বাচনের সময়গুলোতে প্রচারণাও চালাতে দেওয়া হয়নি, কিংবা তারা আমরা আসলে টেলিভিশনগুলোতে দেখাতে পারিনি ঠিক কিভাবে নির্বাচন হচ্ছে, যেখানে সেটি খুবই স্বচ্ছ থাকবার কথা ছিল, জবাবদিহিতা নিশ্চিত করবার কথা ছিল। সেই জায়গাগুলো এবারে আমরা নিশ্চিত করতে পারবো? আমি সেই জায়গাতে আসছি। এই যে গণমাধ্যম যে নিয়ন্ত্রণের কথা আপনি বললেন, যে স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারছেন না, টক শো করতে পারছেন না, বিভিন্ন সংস্থার লোকজন এসে আপনাদের ঘাড়ের উপর বসে থাকা, অফিসে বসে থাকা, হুমকির মুখে রাখা, এই সুযোগটা আসে কিভাবে? এই সুযোগটা আসে কি জন্য? যেদিন থেকে বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট যে সাম্রাজ্য রক্ষার একটা পাহারাদার হয়ে গেছে, তখন থেকে কিন্তু এই সুযোগগুলো চলে এসছে। কর্পোরেট সাম্রাজ্যে কি হয়? কর্পোরেট সাম্রাজ্যে কি হয়? তারা চেষ্টা করে, কর্পোরেট ব্যবসায়ীরা তারা রাষ্ট্র থেকে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিয়ে থাকে, তারা কর ফাঁকি দিয়ে থাকে, তারা বাড়তি যেটা নৈতিক অনৈতিক নানান সুবিধা নেওয়ার ফলে তাদের কিছু দুর্বলতার জায়গাগুলো কিন্তু এজেন্সির হাতে চলে যায়। এইগুলো যখন এজেন্সির হাতে থাকে তখন কিন্তু এজেন্সি সেই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু গণমাধ্যমের ঘাড়ে চেপে বসে। আমরা কিন্তু একদম খারাপ সময়েও আমরা দেখেছি কিছু গণমাধ্যম কিন্তু চেষ্টা করেছে, তারা সাংবাদিকতা একেবারে শেষ হয়ে গেছিল সাংবাদিকতা। এটা আমি একজন সাংবাদিকদের ফেডারেশনে সভাপতির দায়িত্ব পালন করেছি, মহাসচিবের দায়িত্ব পালন করেছি, বিভিন্ন সময় আমরা সভা সমাবেশে এগুলো নিয়ে বিক্ষোভ করেছি, ক্ষোভ প্রকাশ করেছি। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো, একটা মানুষের, একজন নিপীড়িত মানুষের, মানবাধিকার হারা একজন মানুষের শেষ ঠিকানা, ভরসার জায়গা কিন্তু গণমাধ্যম। তারা কিন্তু তাদের অবস্থাটা, আমরা এর মধ্যে দুর্নীতির যেসব খবর আমরা আলোচনা করছি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি, তার গুম খুন, এগুলা নিয়ে যখন আলোচনা করি, এগুলোর সূত্রটা কি? শেষ পর্যন্ত কিন্তু গণমাধ্যমই কোনো না কোনোভাবে এগুলা তাদের মতো, কিন্তু সেই সুযোগটা আমরা নষ্ট করছি কিভাবে? আমি এই গণমাধ্যমের দায়িত্বে আছি, আমি সরকারের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে আমার দুর্বলতাটা এমন জায়গায় গেছে, আমি সরকার যেটা বলে আমি সেটা শুনতে বাধ্য হচ্ছি। নৈতিকতা যদি আমাদের সাংবাদিক হিসেবে যদি আমাদের নৈতিকতার জায়গাটা যদি আমরা স্ট্রং করতে পারি, আমি এক্ষেত্রে আমি বলতে পারি, অনেকের পছন্দ নাও হতে পারে, মাহমুদুর রহমানের মতো ব্যক্তি যিনি সততার মাপকাঠিতে একেবারে উত্তীর্ণ, তাকে কিন্তু 1/11-এর সময় অনেক হুমকি, আমি তার পাশে থেকে কাজ করে দেখেছি, অনেক হুমকি এসছে, কিন্তু নথি স্বীকার করেননি উনি। কিন্তু প্রত্যেকটি ইস্যুতে কিন্তু আমরা এথিক্সের জায়গাটা ঠিক রাখতে হবে, সততার জায়গাটা ঠিক রাখতে হবে, নৈতিকতার জায়গাটা যদি আমাদের পোক্তা থাকে তাহলে কিন্তু অনেক কিছু ওভারকাম করা সম্ভব। গণমাধ্যম নিয়ে যখন আমরা কথা বলছি, একই সময় নির্বাচনের জন্য প্রশাসনকে ঢেলে সাজানো এবং প্রশাসনের সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। গেল 17 বছরে আসলে প্রশাসনকে ঠিক যেই জায়গায় আমাদের নিয়ে যেতে দেখেছি আমরা, সেখান থেকে ফিরে এসে আসলে পুরো প্রশাসনকে ঢেলে সাজানো এখন কতখানি চ্যালেঞ্জিং? জি, আপনি ঠিকই বলেছেন। আসলে সমস্যাটা হয়ে গেছে কি, আমরা যেই ক্ষমতায় যাচ্ছি সেই কিন্তু শোষক তৈরি হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে নিজেকে আত্মসংস্কার করতে হবে, পরবর্তীতে আমাকেই চিন্তা করতে হবে। মানে আমি এটা বুঝাচ্ছি, যারা এখন বসে আছেন সাথে জনগণকে, সবাইকে চিন্তা করতে হবে আত্মসংস্কার। কারণ কি, আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কি আমরা দেখেছি আমরা কখনো মুক্তভাবে গণতন্ত্র উপলব্ধি করেছি, বা মুক্ত আমাদের যে আপনারা আজকে আলাপ করছেন যে গণমাধ্যম মুক্তভাবে কাজ করেছে? শুধু একমাত্র মনে হয় যে একটু আগে আমার সিনিয়র ভাই বললেন মাহমুদুর রহমানের কথা, হ্যাঁ, উনি এই 16 বছরের আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত শোষিত। উনি একমাত্র ব্যক্তি যিনি প্রথম থেকেই তাদের মোটিভটা বুঝতে পারছিলেন এবং প্রথম থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। আর তার আগে যদি আমরা চিন্তা করি, তাহলে একমাত্র মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বলেছিলেন যে আমি মুক্ত এবং বহুদলীয় গণতন্ত্র চাই এবং এই যে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা চাই। যার কারণে উনি কিন্তু বলেছেন উনি কেন দিল্লি থাকবেন, উনিও এখানে এসে রাজনীতি করুক। যার রেজাল্ট আমরা দেখতে পাই, উনি আসার 14 দিনের মাথায় তিনি কিন্তু শহীদ হয়েছেন। আচ্ছা, এখন আপনি এরপরে আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে বলতে যাই, তাহলে কি আমরা দেখি, এই যে আমাদের এখন সংস্কার, ওকে, এই বর্তমানে অবশ্যই সংস্কার শুরু করতে হবে। কারণ একটা সংস্কার ছাড়া আমাদের যদি প্রশাসনিক সংস্কার না হয়, আমরা কিন্তু নির্বাচন করে কোনোদিন সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আবার একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে এবং পরবর্তীতে যারা আসবেন তারাও কিন্তু সেই সুযোগটা হাতিয়ে নেবেন। কিন্তু সেই সাথে এই কাজটাকে একটু মনে দ্রুত করা উচিত। কারণ এখন আমরা দেখেছি গতকাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের
বর্তমান সরকার আমরা যেই নামেই তাকে বলি না কেন, ওনারা বসছেন, কিন্তু সে বসার মাঝেও দেখলাম কি এটা কিন্তু মনে হচ্ছে না যে সেখানে ওনাদের কোনো তড়িঘড়ি কোনো কিছু করার ইচ্ছা আছে। কিন্তু এটা এইভাবে যদি ওনারা চলতে থাকেন, এটা কিন্তু আমাদের রাজনীতির জন্য খুবই একটা কালো ছায়া নেমে আসবে, যেটা আমরা মিশরে দেখতে পাই। কিভাবে দেখি, মিশরে কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম ঠিক ওনার মতোই ডক্টর আব্দুল আল বোখারিকে বসিয়েছিলেন, তিনি ছিলেন জাতিসংঘের পারমাণবিক কমিশনের চেয়ারম্যান। উনি কিন্তু প্রথমে বসলেন, মুশরিকে যখন তারা অ্যারেস্ট করে নিল, তারপর তার হাতে দায়িত্ব দিলেন। উনি যেহেতু সর্বজন স্বীকৃত এবং অত্যন্ত জ্ঞানী এবং সর্বজন দগ্ধ ব্যক্তি, উনি কিন্তু একটা পর্যায়ে কিন্তু আজকে আমরা জানি মিশরের অবস্থাকে, ফাতা আল সিসি মিশরকে কোন পর্যায়ে নিয়ে গেছেন। আমরা অবশ্যই আশা করব জনগণ এবং আমাদের দাবি থাকবে আমরা যেন সেই পর্যায় পর্যন্ত না যাই। কিন্তু তড়িঘড়ি নির্বাচন নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি আসলে খুব দেরি করেও যদি আমরা একটা নির্বাচন দিই, সেক্ষেত্রেও তো আসলে অনেক ধরনের সমালোচনার জায়গা সৃষ্টি হতে পারে। সেটি নিয়ে একটু জানতে চাই আব্দুল্লাহ। নির্বাচনের ব্যাপারে পরিষ্কারভাবে ডক্টর ইউনূস বলেছেন যে তার কাছে যখন প্রথম জানতে চাওয়া হয়েছিল যে কবে নাগাদ নির্বাচন, তিনি সাংবাদিকদের মুখোমুখি তিনি সেদিন কিন্তু বলেছিলেন যে এটা আমি এখানে কতদিন থাকবো এটা নির্ধারণ করবে তো জনগণ। ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তাদের চয়েসে তিনি সেখানে বসেছেন। এখন তিনি একা চাইলেই কিন্তু এই নির্বাচনটাকে এগিয়ে আনতে পারছেন না, কারণ ওনার যে একটি নির্বাচন আয়োজনের জন্য বাকি যেই লজিস্টিক্স সাপোর্টগুলো দরকার, আমাদের পরিবেশ যেগুলো দরকার, এগুলো রাজনীতিকরা নির্বাচন দ্রুত করার কথা যেমন বলছেন, পাশাপাশি যদি রাজনীতিকরা একটা সুস্পষ্ট গাইডলাইন দিতেন যে আমরা যে সংস্কারটা চাই জাস্ট এই একদম টু দি পয়েন্ট, যে এই সংস্কারগুলো করে নির্বাচনটা দেন, কিন্তু সেটা কিন্তু কেউ পরিষ্কার করে এভাবে বলছেন না। আমি যেটা সর্বশেষ প্রস্তাবেও দেখেছি যে সুনির্দিষ্টভাবে যে 6টি কমিটি করা হয়েছে, আরও কয়েকটি কমিটি হবে। গণমাধ্যম কমিশন আজকেই একটা সেমিনার ছিল, গণমাধ্যম সংস্কারের কমিশনও খুব দ্রুত হবে আজকে, তথ্য উপদেষ্টা বলেছেন, এবং সেখানে উনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন গণমাধ্যমের যে এই বিগত আন্দোলনে কি ভূমিকা ছিল সেটা পর্যালোচনার দাবি রাখে, এবং সেটা পর্যালোচনা করা হবে, যে কমিশন হবে তারা সেটা পর্যালোচনা করবে, এবং তার প্রেক্ষিতে এবং ওভারঅল বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটের গণমাধ্যমের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, গণমাধ্যম কিভাবে চলবে, যে কথাটি আমি আগেও বলেছি যে কর্পোরেট সাম্রাজ্যের কাছে যদি জিম্মি থাকে গণমাধ্যম, তাহলে সেই গণমাধ্যম কোনোদিন স্বাধীন হতে পারবে না। আমি আসল কথায় আসি যে নির্বাচন এবং সংস্কার এই দুটো একটা আরেকটার সাথে এখন আটকে গেছে। সংস্কারটার ব্যাপারে আমরা আশা করছি যে কমিটিগুলো হয়েছে তারা কোনো রকম কালক্ষেপণ না করে তারা যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সাথে তারা বসুক। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে গেছে, কিন্তু নির্বাচন যদি প্রত্যেকটা বিষয়ভিত্তিক যে কমিশনগুলো আছে তারা যদি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সরাসরি প্রস্তাবগুলো নেয় তাহলে এটা অনেক সহজ হয়ে যাবে। আমি একটু ডক্টর তারিক চৌধুরী আপনার কাছে আসি। আমরা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বসার কথা বলছি, অর্থাৎ সংলাপের কথা আমরা বলছি। ইতিমধ্যে সংলাপ আমরা দেখেছি, বিগত বছরগুলোতে আমরা দীর্ঘবার আসলে অনেক ধরনের সংলাপ হতে দেখেছি, কিন্তু সেগুলো কখনো আসলে আমরা ফলপ্রসূ হতে দেখেছি কিনা, কিন্তু এবারে যে সংলাপগুলো হচ্ছে সেগুলো কতখানি ফলপ্রসূ হবে, এই প্রশ্নটি রেখে আমাকে আরেকটি বিরতিতে যেতে হবে। যে সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর তারিক চৌধুরী, আমরা ফলপ্রসূ কতখানি হতে পারে সংলাপ সেই আলোচনায় ছিলাম। আমরা এর আগেও আসলে অনেকভাবে সংলাপ হতে দেখেছি, কিন্তু সেই সংলাপগুলো আমরা দীর্ঘদিন আসলে ফলপ্রসূ হতে দেখিনি। এবারের অন্তর্বর্তীকালীন সরকার বারবার আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে এবং এরপরে তারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করবেন, এমনটিও আমরা শুনতে পেয়েছি। আপনি কি মনে করছেন এবারে আসলে সংলাপগুলো ফলপ্রসূ হবে কিনা? আচ্ছা, সংলাপ নিয়ে আমরা বারবার বলছি, সংলাপ যেমন সংলাপ, সংস্কার, নির্বাচন, মূল উদ্দেশ্য তো নির্বাচন এবং সংস্কার, সংলাপের মূল উদ্দেশ্য। সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি তাহলে এই সরকারের ধরে নিয়ে আমরা 2 মাস চলে গেছে, এই 2 মাসে আমরা কি এই যে সংলাপ এবং সংস্কারের মাঝে কিন্তু কিছু বিষয় আছে, জনগণ কি দেখতে চায়, জনগণ অথেন্টিক কিছু দেখতে চায়। যেমন আমার মনে আছে, আমরা সবাই জানি যে কিছু বড়, যেমন আমাদের সাগর বিজয়, তারপর আছে আমাদের যেমন পার্বত্য শান্তি চুক্তি, এগুলো নিয়ে কিন্তু আমাদের কয়েকশো কোটি টাকা দিয়ে আমরা র্যালি পর্যন্ত করেছি। তো সেই জায়গাগুলো যদি আমরা দেখি, আজকে 27 বছর হয়ে গেছে পার্বত্য চুক্তি, সেই চুক্তি যদি রাষ্ট্র মানতে যায় তাহলে আমরা হিল ট্যাক্স হারাবো, তাহলে তারা স্বাধীনতা দিয়ে দিতে হবে, কারণ আমাদের তো সেখানে বিজিবি পর্যন্ত রাখা যাবে না, তাহলে আমরা স্বাধীনতা সর্বমুক্ত ধরে রাখবো কী করে। আবার যদি আমরা সাগর বিজয় দেখি, এখন আমরা সাগর বিজয় কি দেখব, আমরা তো দক্ষিণ তালপটি দাবিই করিনি,
সেখান থেকেও আমরা কিন্তু বিজয় মিছিল করে ফেলেছি। আমি এই জায়গাটাতে বলতে চাই, বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে কিছু ফোকাস দেখানো, তারা যে আসলে সংলাপের মাধ্যমে এবং সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, আমরা শুধু সুষ্ঠু নির্বাচন কেন বলবো, আমরা বলবো ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন, আমরা যেটা চাই, জনগণ যেটা দেখতে চায় এবং পশ্চিমা বিশ্ব বা সাধারণত সারা বিশ্বই যেটা দেখতে চায়, সেই জায়গায় যেতে হলে তাদেরকে তো আগে ওই জায়গাগুলো হাত দিতে হবে জনগণকে দেখানোর জন্য যে বিগত সরকার 16 বছরে বা তার আগে কি কি করে গেছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। তো সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, আমি বলবো যে হ্যাঁ, ওনারা হয়তো চাচ্ছেন, ওনাদের ইচ্ছা আছে, অনেক জায়গায় সমস্যা, কিন্তু আবার তাই চৌধুরী, যে ভঙ্গুর অবস্থায় আসলে ওনারা বাংলাদেশকে পেয়েছেন, সেখান থেকে আসলে ঘুরে দাঁড়াতেও তো ওনাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। সেই সময়টা কি আমরা দিচ্ছি না? সেই সময়টা তো এই যে ওনারা নিজেরাই বলছেন জনগণ আমাদেরকে যখন বলবে আমরা তখন নির্বাচন দিব। এটা আসলে তো পলিটিক্যাল ব্যক্তি হলে এই কথা কখনো বলতেন না, কারণ ওনাকে তো জনগণকেও মানে ইলেক্টেড গভর্নমেন্ট, দে আর নট ইলেক্টেড গভর্নমেন্ট। তাহলে তাদের যেটা করতে হবে, ওই যে আমি যেটা বললাম, তাদেরকে আমাদের জনগণ যেন দেখতে পায়, এই ধরনের কিছু জিনিসকে আসলে সামনে নিয়ে আসতে হবে। দিন শেষে আসলে প্রত্যেকই জনগণের পালসটা বুঝতে হবে। না, কেন বলছি, তাহলে প্রশাসনে যারা আছেন, এই প্রশাসন আপনি একদিনে সবাইকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে প্রশাসন বুঝতো যে দেখো, আমরা যেই জিনিসগুলা দুর্নীতি বা রাষ্ট্রদ্রোহ যেই কাজগুলো হয়ে গেছে বা বিগত সরকারের সময় যেসব আন্তর্জাতিক চুক্তি হয়েছে, সেগুলো নিয়েও কিন্তু আমরা এখনও কিন্তু কোনো আলোচনা মামলা দেখিনি, যেগুলো কিন্তু আসলে একটা রাষ্ট্রের জন্য ভাইটাল পয়েন্ট। আমি কি দিয়ে দিলাম, কাকে দিলাম, কেন দিলাম, আমার কি প্রফিট, জাতি কি পেল, এই প্রশ্নগুলো কিন্তু আমরা এখনও দেখিনি। তো সেই জায়গা থেকে আমার একটা দাবি যে হ্যাঁ, এই সরকারকে ফেলোর হতে দেওয়া যাবে না, কিন্তু তার মানে এই না যে কোনো একটা ব্যক্তি বিশেষকে বসায় রেখে আমরা কিন্তু ওনারা যতদিন কিছুই বসায় রেখে নির্বাচন দিবেন। তার মানে হচ্ছে কেউ যদি ফেলোর হয় তাকে অবশ্যই পদত্যাগ করে চলে যেতে হবে। এবং জনগণ দেখতে চাচ্ছে যে হ্যাঁ, বিগত সরকারের আমলে যে কাজগুলো তারা করেছেন, যে আমি মাত্র দুটা উদাহরণ দিলাম, একটা সমুদ্র বিজয়, আরেকটা হচ্ছে আমাদের পার্বত্য শান্তি চুক্তি, সেই জায়গাগুলোও কিন্তু এই সরকার এখনো হাত দেন। এগুলোর জন্য কিন্তু একটা কমিশন বা বিশেষ কিছু দরকার নেই, এই ফাইল তাদের কাছে আছে, তারা শুধু একটা কমিটি করে দিয়ে এটাকে জাস্ট রিভিউ করবে। সংস্কার আসলে যত দ্রুত সম্ভব তখন তারাই কিন্তু বুঝবে যে হ্যাঁ, কিভাবে আমরা কত দ্রুত, এবং তখন এই প্রশাসনই দেখবেন চেঞ্জ হয়ে গেছে। একদিনে তারা সমালোচনায় চলে আসবে যে না, আমাদেরকে জাতির কাছে দায়বদ্ধ থাকতে হবে, যেহেতু মানে আমরা জনগণের কর্মচারী, আমরা রাষ্ট্রের কর্মচারী, এই চিন্তাটা যখন তাদের মাথায় আসবে, তখনই কিন্তু রাষ্ট্রের সংস্কার খুব সহজ হয়ে যাবে। আব্দুল্লাহ, দ্রুত সংস্কার করে আমরা যদি আসলে নির্বাচন দিতে না পারি, সেক্ষেত্রে আবারও কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সুযোগ আছে কিনা? আমি সে জায়গায় আসছি, আগে বলে নিচ্ছি। আপনি সংলাপের কথা বলেছেন, সংলাপ ফলপ্রসূ হওয়া না হওয়া নিয়ে বাংলাদেশের ইতিহাসে যতগুলো সংলাপ হয়েছে, অতীতের অভিজ্ঞতা সুখকর না, এটা সত্য, আপনি ঠিকই বলেছেন। কিন্তু সেই সংলাপ আর এবারের সংলাপে কিন্তু মৌলিক পার্থক্য আছে। আগের সংলাপগুলো কাদের সাথে কার হয়েছে, আমরা যদি মান্নান ভূঁইয়া এবং আব্দুল জলিলের সংলাপের কথা বলি, আমি সেই সংলাপের নিউজ আমি মাঠে থেকে কভার করার সুযোগ হয়েছে। ওখানে কিন্তু বাস্তবে কোনো সংলাপই হয়নি। এটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে, তারা পরে একান্তে বলেছিলেন আমরা কিন্তু কোনো সংলাপই ওখানে করিনি, কিছুক্ষণ দরজা বন্ধ করে আমরা বসেছিলাম, চাটা খেয়ে আমরা বেরিয়ে গেছি। কারণ আমরা সংলাপ করে তো কোনো লাভ হবে না। মূলত দুই নেত্রীর মধ্যে যদি মতৈক্য না হয়, আমরা দুইজনে কি আলোচনা করলাম তাতে কিছু আসে যায় না। তখন তারা বলেছিলেন, মানে অফ দ্য রেকর্ড বলেছিলেন, মানে কোনো সংলাপই হয় না। আমরা যে ব্যর্থ সংলাপের কথা বলি, সেটা কিন্তু এরকম একটা চিত্র। এবারের চিত্রটা কিন্তু তেমন না। এবারের চিত্রটা আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংলাপ না, বা দুই অনড় অবস্থানে থাকা কারো মধ্যে সংলাপ না। এবারে যাদের সাথে সংলাপ হচ্ছে, মানে সরকারের সাথে যদি আমি বলি, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের সাথে, তিনি কিন্তু আজকেও সাক্ষাৎকারে তিনি বলেছেন উনি কোনো কিছুতে অনড় অবস্থান নিতে রাজি না। তিনি বলেছেন যে আমাদের ভুল হতে পারে, আমরা ভুল যখনই জানতে পারছি আমরা সংশোধন করতে আমাদের মধ্যে এক বিন্দু মাত্র আমাদের দ্বিধা নেই। যেটাকে অনেকে বলছে যে অস্থিরতা সরকারের মধ্যে, যে বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে, এই ব্যাখ্যায় তিনি এটা বলেছেন যে আমার কোনো সিদ্ধান্ত যদি ভুল হয়, আমি যদি বুঝতে পারি যে এটা আমার সামনে এসছে যে আমার ভুল হয়েছে, আমি সেটা সংশোধন করে নিচ্ছি। এটা ইতিবাচকভাবে দেখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সংলাপের ক্ষেত্রেও আমাদের একই কথা, যে তিনি সংলাপে যে পরামর্শগুলো এসছেন তিনি উদারভাবে সেটা নিচ্ছেন কিনা। যদি সেটা নিয়ে থাকেন তাহলে আমি মনে করি সংলাপ অবশ্যই ফলপ্রসূ হবে। এবং আমরা দেখছি যে সংলাপের আলোকে কিছু কিছু পদক্ষেপও নেওয়া হচ্ছে। এই সংলাপ কিন্তু এখন হওয়ার কথা ছিল না, কিন্তু এই সংলাপের দাবি ওঠার সঙ্গে সঙ্গে তিনি একদিকে সংস্কার কমিটিগুলোকে অ্যাক্টিভ করার আগেভাগেই তিনি এই সংলাপের জন্য
জন্য তাদেরকে ডেকেছেন, এগুলো ইতিবাচক দিক থেকে দেখতে হবে। কিন্তু আলটিমেটলি আমি যে কথাটি বলবো, এদেশের মানুষের এক ধরনের অস্থির প্রকৃতি আছে, তো তারা কিন্তু খুব বেশি দিন ধৈর্য ধরবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে তাই। এই যে সমালোচনা শুরু হয়েছে, ডিমের হালি এত কেন, এই যে কাঁচামরিচ 400 টাকায় কেন, এগুলো তো একদিনে হয়ে যায় নাই, এটা কিন্তু ধারাবাহিকভাবে ডিমের হালি এরকম গত যদি 1.5 বছরের কথা আমরা বলি তাহলে কিন্তু বারবারই এই পর্যায়ে গিয়েছে। এটার নানান কারণ রয়েছে, যে পোলট্রি খাদ্যের যেই পরিমাণ দাম বেড়েছে, আপনার ডলার যেখানে 60-70 টাকার ডলার 120 টাকায় চলে গেছে, এবং ইম্পোর্টেড যেসব খাদ্য রয়েছে এগুলোর দাম বেড়ে গেছে, এগুলোর পক্ষেও অনেক যুক্তি আছে। কিন্তু তার মানে আমি এই উচ্চ মূল্যকে আমি জাস্টিফাই করতে চাচ্ছি না, কিন্তু এগুলোকে যদি সুপরিকল্পিতভাবে এই জায়গাগুলোকে একটা জায়গায় আনতে হয়, এটার জন্য কিন্তু সময় প্রয়োজন। এখন তারা কি সংস্কারের দিকে, নির্বাচনের দিকে বেশি জোর দিবেন, না এই জায়গাগুলো জনগণের যে মৌলিক জায়গাগুলো, চাহিদার জায়গাগুলো, এগুলোকে অ্যাড্রেস করবেন আগে? এই প্রায়োরিটিটা তাদেরকে একই সঙ্গে তাদেরকে নির্ধারণ করতে হবে। এবং এটা আমি মনে করি যে সমন্বিতভাবে লোকবল, সরকারের লোকবল আরও বাড়ানো দরকার। একজন উপদেষ্টার হাতে 5টি বিভাগ রয়েছে, রেলওয়ে, জ্বালানি, বিদ্যুৎ, এইভাবে তার কাছে সড়ক এবং সেতু, এই যে 5টা বিভাগের জন্য এমনি 5 জন দরকার হয়, আগে কিন্তু তাই ছিল। এখন ওনাকে দেখা গেছে যে সপ্তাহের মধ্যে উনি 5 দিন 5 জায়গায় অফিস করেন, তো 5 জায়গায় ঘুরে আরেকবার ওই জায়গায় আসতে ওনার 5 দিন পরে, এর মধ্যে যে কত ডেভেলপমেন্ট ওনার মন্ত্রণালয়ে হয়ে যাচ্ছে, তো এভাবে কিন্তু চলে না। লোকবল এখানে কোনো একটা যদি আপনি অ্যাডভাইজার না পাঠান, অন্ততপক্ষে সেখানে সহকারী হিসেবে অন্যদেরকে সংস্কার দৃশ্যমান হওয়া আসলে এখন জরুরি। এবং সেক্ষেত্রে আসলে আমরা গণতান্ত্রিক নির্বাচনের পথে হাঁটতে চাই, সেটি যেহেতু কোনো বিকল্প নেই। এম আব্দুল্লাহ এবং ডক্টর তারিক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।